ঠিক ৩০ দিন পর পরীটি আবারও আমার লাইফে ফিরে আসে। পরীটিকে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না পরীটি আমার লাইফে আবারও ফিরে এসেছে। আমি শুধু অঝর নয়নে আমার পরিবউটির দিকে তাকিয়েছিলাম আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি বুঝতে পারতেছিলাম না আমি কোথায় আছি আর পরীটা কি সত্যি আমার সাথে দেখা করতে আসছে। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে দ্বিতীয় পর্ব শুনেছেন আপনারা জানেন পরীটি আমাকে না জানিয়ে শুধুমাত্র একটা চিঠি লিখে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল কোনো এক অজানা কারণে। আজকে আমি সেই কারণটাই আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। বন্ধুরা, ৩০ দিন অতিক্রম করলো আজ। আমি খুবই আশায় ছিলাম আজকে পরীটি আমার সাথে দেখা করবে। সেই আশা নিয়েই আমি সন্ধ্যার পর থেকে নদীর পাড়ে বসেছিলাম। আসলে এই কয়েকদিনে আমার অবস্থা খুবই খারাপ। আমি কিভাবে এই দিনগুলো অতিক্রম করছি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি শুধুমাত্র আশা নিয়েই বসেছিলাম, কিন্তু জানতাম না পরীটি আসবে। অবশেষে পরীটি আমার সামনে এসে উপস্থিত। আমি ভাবতেও পারি নাই পরীটি সত্যি সত্যি ৩০ দিন পর আমার লাইফে আসবে। আমার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে থাকে। আমি শুধু তাকিয়েছিলাম। আমি চিৎকার করে বলি, ভালোই যদি বাসবা, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলা? তুমি জানো এই কয়দিনে আমার কি অবস্থা হয়েছে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা বলার পর পরীটি কোনো কথা বলতেছে না। সে শুধু আমার দিকে তাকিয়ে আছে। তার ডান হাত দিয়ে আমার দু চোখের অশ্রু মুছে দেয়। আমি শুধু তাকিয়ে আছি তার দিকে। মুছে দেওয়ার পর সে আমার দু হাত ধরার পর বলে, তুমি জানো আমার সাথে কি হয়েছিল? আমি কেন তোমাকে কোনো কথা না বলে আমি আমাদের রাজ্যে ফিরে যেতে বাধ্য হই? তুমি কি জানো এই কয়দিনে আমার সাথে কি ঘটেছিল? আমি কি খুব ভালো ছিলাম? আমি সমস্ত ঘটনা তোমাকে এখন বলবো। আমি বললাম, তুমি তাড়াতাড়ি বলো, আমি জানতে চাই তোমার সাথে কি এমন হয়েছিল যে আমাকে একা রেখে তুমি চলে গিয়েছিলা তোমাদের রাজ্যে। তখন পরীটি আমাকে বলে, তুমি তোমার মামার সমুদ্রের বাড়ি যেদিন গিয়েছিলে আমাকে নিয়ে, সেই দিন একটা ঘটনা ঘটে। কিন্তু তার আগে কিছু কথা তোমাকে বলে নেই, যে কথাগুলো আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে তোমাকে বলা হয়নি। এবং শেষ পর্যন্ত আমি তোমাকে কথাগুলো বলতেও পারিনি। আমি তো চলে গিয়েছিলাম কোনো এক কারণে। তুমি যেদিন আমাকে নদীর পাড় থেকে উদ্ধার করো, কিছু কুকুর আকৃতি নিয়ে দুষ্ট জিন আমাকে আক্রমণ করে। তারা ছিল আমার পাশের রাজ্যের জিনগুলো, যারা কিনা আমাদের রাজ্য আক্রমণ করতে চায়, আমাদের রাজ্য দখল করতে চায়। আমাকে যদি তারা আটকাতে পারে, তাদের রাজ্যের যে রাজা আমার বিনিময়ে সহজে আমাদের রাজ্যটা দখল করতে পারে। তো আমি সাধারণত তোমাদের এলাকা ভালোবাসি, আমি পৃথিবীটা ভালোবাসি এবং মানুষ সমাজটা ভালোবাসি। আমি মাঝে মাঝেই তোমাদের আশেপাশে ঘোরাফেরা করি। আসলে এই যে নদীটা দেখতেছো, স্পেশালি এই নদীতে আসতে আমার খুব ভালো লাগে। আমি টুকটাক মাছ ধরে খাই, এটা আসলে মেইন উদ্দেশ্য না, কিন্তু এই যে পরিবেশটা, এই পরিবেশে চলাচল করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার বাবা মা আমাকে কিছুতেই তোমাদের রাজ্যে আসতে দেয় না, কেননা আমাদের শত্রুর তো অভাব নাই। তো আমি জিদ করে তারপরেও আসি। আর যখনই আসি না কেন, আমার বাবা মা আমার সাথে আমাদের সৈন্য সদস্য পাঠিয়ে দেয় যাতে আমার কোনো ক্ষতি না হয়। কিন্তু সেই দিন আমি যখন বলি আমার বাবা মাকে আমি একটু বাইরে যাব, আমার ভালো লাগছে না, তখন আমার মা বলে, না এখন তোর যাওয়া যাবে না, বাইরের পরিস্থিতি ভালো না। এই বলে আমাকে বলে তুমি রুমে যাও। আমি রুমে যাই, কিন্তু কিছুতেই আমার রুমের মধ্যে ভালো লাগতেছিল না। এরপর আমি সিদ্ধান্ত নেই আমি কাউকে না বলেই এই নদীতে আসব এবং ঘোরাফেরা করব, কেননা আমার এখানে খুব ভালো লাগে। তাই আমি সিদ্ধান্ত নেই এবং চলে আসি কাউকে না জানিয়ে, যার কারণে আমার সাথে কোনো আমার পাহারাদার ছিল না। আমি একা একা খুবই মনের আনন্দে ঘুরতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, বৃষ্টি পড়তেছিল এবং খুবই মনোরম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছিল। কিন্তু কোথা থেকে যেন এই জিনগুলো আমাকে অ্যাটাক করে। যাই হোক, সে ঘটনাগুলো তো তুমি জানোই। পরবর্তীতে তুমি আমাকে উদ্ধার করো। উদ্ধার করার পর আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আমি এতটাই আহত ছিলাম যে আমি আসলে নড়ার মতো শক্তি আমার ছিল না। তুমি আমাকে যেভাবে সেবা যত্ন দিয়ে সুস্থ করলা, যেটা আসলে আপন ব্যক্তি ছাড়া কেউ করে না। আসলে তোমাকে আমি সেই দিন ভালোবাসি নাই। আমি চেয়েছিলাম তোমাকে বড় কোনো উপহার দিয়ে আমি চলে যাব, কেননা আমি কারোর কাছে ঋণে থাকতে পছন্দ করি না। আমি শুধু অপেক্ষা করতেছিলাম আমি যখন সুস্থ হব, সুস্থ হওয়ার পর চলে যাব। 2-1 দিন সময় নিব তোমাদের বাড়িতে। একটু পর তোমার সেবায় আমি সুস্থ হয়ে যাই এবং মোটামুটি ভালোই সুস্থ হয়ে যাই। তখন আমি সিদ্ধান্ত নেই হয়তো আমি এখন চলে যাব। কিন্তু পরেই আমার বাবা মা তাদের সৈন্য সদস্য নিয়ে তোমাদের বাড়িতে হাজির হয় অদৃশ্য অবস্থায়, যেটা আমি বুঝতে পারি। তারা গত 2 দিন যাবত আমাকে প্রচুর খোঁজাখুঁজি করেছে। আমাকে দেখতে না পেয়ে তারা খুবই টেনশনে ছিল। যাই হোক, কোনো মারফত তারা জানতে পারে আমি তোমাদের বাড়িতে আশ্রয় অবস্থায় আছি। তারা সবাই আমার সাথে দেখা করে, আমাকে জড়িয়ে ধরে, আমাকে বলে, মা তোর এত বড় ক্ষতি হয়ে গেছে আমরা জানলাম না। তোকে আমরা নিষেধ করি তুই একা একা বের হোস না, কিন্তু তুই একা একা কেন বের হইছিস? এখন বুঝতে পারছিস কি হইতে পারে?
তো যাই হোক, এই সকল কথা বলে লাভ নাই। তখন আমি বলি, মা, আমি তোমার কথা আর কখনো অমান্য করব না, আমাকে নিয়ে যাও। আমার বাবা বলে, না, আমাদের রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। যে সকল দুষ্ট জিন তোকে আক্রমণ করছিল, সেই জিনের রাজা আমাদের রাজ্য দখল করতে চায় এবং প্রতিনিয়ত আমাদের রাজ্যের উপর আক্রমণ করতেছে, অর্থাৎ আমাদের রাজ্যে যুদ্ধ চলতেছে। এই অবস্থায় তোকে আমি আমার রাজ্যে নিয়ে যেতে চাই না। আমার রাজ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমি চাই তুই একটা নিরাপদ অবস্থানে থাক। তুই যেহেতু এখানে আসিস, ভালো আসিস এবং এই মানুষগুলো ভালো, তোকে ভালোই রাখছে তারা, আমি চাই আরও কিছুদিন তুই এদের সাথে থাক এবং নিরাপদ অবস্থানে থাক। আর আমার রাজ্যে যখন পরিস্থিতি ভালো হয় তখন তোকে আমি নিয়ে যাব। অন্ততপক্ষে তুই তো সেফ থাক, আমাদের যা হয় হোক, তুই তো বাঁচতে পারবি, তুই তো নিরাপদ অবস্থানে থাকতে পারবি, আমরা এটাই চাই। তারপর আমাকে বলে, তুই এখন যে আকৃতিতে আসিস, অর্থাৎ বিড়াল আকৃতিতে আসিস, বিড়াল আকৃতিতেই কিছুদিন থাক, আমাদের রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে তোকে এসে আমরা সবাই নিয়ে যাব। এই বলে আমার বাবা মা সেখান থেকে চলে যায়। আমারও আর তোমাদের এখান থেকে যাওয়া হয় না, যার ফলে বিড়াল আকৃতি থেকেই আমি তোমাদের সাথে অভিনয় করতে শুরু করি। মানে বিড়াল আকৃতি থেকে তোমাদের সাথে মিশতে থাকি। মিশতে মিশতে দেখি তুমি আমাকে অনেক বেশি কেয়ার করো, আমার জন্য রাত জেগে ভালো ভালো মাছ ধরো, আমাকে খেতে দাও। তোমার বাবা মা আমাকে প্রচুর আদর করে, তোমরা সবাই খুবই ভালো। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আমি তোমার প্রেমে আসক্ত হয়ে যাই। আমার কাছে মনে হয় তুমি আমার এত আপনজন, তোমাকে এক পলক না দেখা মাত্র আমি থাকতে পারবো না। আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি। জীবনের প্রথম কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয় সেটা আমি বোঝাইতে পারবো না। তোমার সাথে থাকতে থাকতে আমি ভুলে যাই আমাদের রাজ্যের কথা। আমি অনেকটা মনেই করে নেই আমি হয়তো তোমার সাথে সারা জীবনই এখানে থাকবো। এভাবে অতিক্রম হতে হতে আমার কাছে মনে হয় তোমাকে আমার বিয়ে করা দরকার, কেননা আমি তোমাকে আরও কাছে পেতে চাই, যতটা কাছে একজন স্বামী স্ত্রী আসতে পারে। এরপর তো আমাদের মাঝে প্রেম হয়, আমি তোমাকে বলি আমাকে বিয়ে করো। তুমিও একদিন হঠাৎ করে আমাকে কাজের কাছে নিয়ে যেয়ে আমাকে বিয়ে করো। আমি সেই দিন খুবই আনন্দিত হয়ে যাই যে তুমি আমাকে বিয়ে করেছো। সব তো ঠিকঠাক ভালোই চলতেছিল, কিন্তু যেই দিন আমরা সবাই মিলে তোমার মামার সুমনদের বাড়িতে গেলাম, মানে তোমার মামা যে মেয়ের সাথে বিয়ে ঠিক করছিল সেই বাড়িতে গেলাম, তো যাওয়ার পর আমরা যখন সবাই বেডের উপর বসেছিলাম তখন আমি একটা সিগন্যাল বুঝতে পারি, এবং সেটা হলো আমার বাবা মা তোমাদের বাড়িতে আসছে। আসার পর দেখে তোমাদের বাড়িঘর তালা দেওয়া, এবং তারা খুবই চিন্তিত হয়ে যায়। তারা হয়তো ভাবছে আমাদের কোনো ক্ষতি হয়েছে, যার কারণে আমার বাবা মা আমাকে বারবার ডাকতেছিল যে আমি কোথায়, আমি কোথায়। তো এইটা বোঝার পর আমি আসলে তোমাকে বলে যাওয়ার মতো সাহস করতে পারি নাই, কেননা রুম ভর্তি মানুষ, আর দিনের বেলায় আমি তোমাকে কিভাবে বলবো। কাজে আমি রুম থেকে বের হয়ে যাই। আমি জানি সেই দিন তুমি খুব বিপদে ছিলা, কেননা সেই দিন তোমার মা বাবা এবং তোমার মামা মিলে তোমার মামার সুমনদের মেয়ের সাথে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। আমার উচিত ছিল তোমার পাশে থাকা, কিন্তু কি করব, আমি তোমাকে না বলেই যেতে বাধ্য হই। একটা পর্যায়ে আমি তোমাদের বাড়িতে পৌঁছাই, যাই দেখি আমার বাবা মা এবং সৈন্য সদস্যগুলো তোমাদের বাড়িতে উপস্থিত, এবং কাউকে না দেখতে পেয়ে তারা খুবই চিন্তিত। আমাকে দেখা মাত্র তারা কিছুটা চিন্তামুক্ত হয় এবং আমাকে বলে আমরা তোকে নিতে এসেছি। যখন আমাকে বলে আমরা তোকে নিতে এসেছি, এই কথা শোনার পর আমার ভিতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমি বলি, মা বাবা, আমি যাব না, আমি এখানে আরও কিছুদিন থাকবো। কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনতেছিল না। তারা বলতেছিল সেই দুষ্ট জিনগুলো নাকি জেনে গেছে আমি এখানে আসি, কাজেই আমার এখানে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমাকে এখনই তারা নিয়ে যাবে। আমি আসলে কিছুতেই তাদেরকে ম্যানেজ করতে পারতেছিলাম না। আমি খুবই কান্না করেছি যে আমি এদেরকে না বলে কিভাবে যাব, আমাকে আর একটা দিন সময় দাও। কিন্তু তারা আমাকে 1 মিনিটের জন্য সময় দেয় নাই, যার কারণে আমি তাদেরকে বললাম ঠিক আছে দাঁড়াও, আমি একটু আসি। তখন আমি তোমার রুমের মধ্যে প্রবেশ করি, তারপর তোমাকে একটা চিঠির মাধ্যমে জানিয়ে দেই আমি যে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে না বলে চলে গিয়েছি। আমার উচিত ছিল সকল জিনিসগুলো তোমাকে জানানো, কিন্তু আমি সেই সময়টা পাই নাই। আমাকে তারা এখান থেকে জোর করে নিয়ে যায়, কিন্তু আমি ঠিকমতো খাই নাই, আমি ঠিকমতো ঘুমাই নাই। আমি শুধু তাদেরকে একটা কথাই বলেছিলাম, আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফিরিয়ে দিয়ে আসো, আমি সেখানেই থাকতে চাই, আমি ওখানেই ভালো আছি। কিন্তু আমি তো এটা বুঝতে পারি আমার শত্রুরা আমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যদি এখানে থাকি তারা আমাকে ক্ষতি করবে, তো আমি এখানে অবশ্যই আসবো, এর জন্য আমার সময় লাগতো। এই জন্য আমি তোমার কাছে 1 মাস সময় চেয়ে নিয়েছি, যাতে করে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমার কাছে আসতে পারি। বর্তমানে পরিস্থিতি এখনও খুব একটা স্বাভাবিক নয়। আমাদের রাজ্যে তারা এখনও ঘন ঘন আক্রমণ চালাচ্ছে, যুদ্ধ লেগেই আছে। কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছি 1 মাস পর ঠিক তোমার সাথে দেখা করব, যার কারণে আমি আমার বাবা মাকে না বলেই আজকে তোমার কাছে আসতে বাধ্য হই। তুমি কি আমার পিছনে কোনো কিছু দেখতে পাচ্ছ? আমি তখন ভালোভাবে তাকাই, আমি বলি না তো, কোনো কিছু দেখতে পাই না। তখন বলে ভালোভাবে দেখো। আমি তখন খুব ভালোভাবে তাকিয়ে দেখি, হ্যাঁ আমি এবার কিছু দেখতে পাচ্ছি। 15 থেকে 20টা ঘোড়া দেখতে পাই।
লম্বা লম্বা ঘোড়া। মানে দেখতে পাই ঘোড়ার আকৃতিতে কিছু দাঁড়িয়ে আছে পিছনের দিকে। তখন আমি বলি, হ্যাঁ, এরা তো ঘোড়ার আকৃতিতে কিছু একটা দাঁড়িয়ে আছে। তখন বলে, এগুলো ঘোড়া না, এগুলো হচ্ছে আমার পাহারাদার জিন। এরাই আমাকে সবসময় পাহারা দেয় যাতে আমার কোনো ক্ষতি না হয়। তো এদেরকে নিয়েই আমি তোমার সাথে দেখা করতে আসছি। তখন আমি বললাম, তুমি কি জানো এই 30 দিনে আমার কি অবস্থা হয়েছিল? পরিটি আমাকে বলল, হ্যাঁ, আমি জানি তোমার কেমন অবস্থা হয়েছিল। কেননা আমি যত দূরেই থাকি না কেন, আমি সবসময় তোমার খোঁজ নিয়েছি। আমি আমার পাহারাদার জিনের মাধ্যমে তোমার বাড়িতে পাঠিয়েছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি জানি তুমি কত কষ্ট করেছো, পাগল হয়ে গিয়েছিল আমার জন্য। ঠিকমতো খাও নাই, ঘুমাও নাই। আমি চেয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি কিছুতেই আসতে পারতেছিলাম না। তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো আমার স্বামী, তোমাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আসলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো স্বামীর জায়গা, আর সেই স্বামীর জায়গায় আসতেই আমার যত বাধা। কি করব? আমি তো আমার বাবা মাকে বলতে পারি না তুমি আমার স্বামী, কিন্তু আমাকে তুমি মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। তখন আমি তার হাত জড়িয়ে ধরি, বলি, না, আরে বোকা, তোমার মাপ চাওয়ার কিছু নেই। আমি তো তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। যেটা ভালো হয় তোমার জন্য আমিও চাই সেটাই হোক। পরিটির সাথে কথা বলা অবস্থা আমি নিজে নিজে হালকা আনন্দিত হতে থাকি, কেননা এই ভেবে যে পরিটি আবারও আমার লাইফে হয়তো ফিরে এসেছে। কিন্তু পরিটি একটা কথা বলে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন পরিটি আমাকে বলে, আচ্ছা, তুমি আমাকে এখন বিদায় দাও। আমি তো হতবম্ব হয়ে যাই। আমি বলি, কি বলো? তোমাকে আমি বিদায় দেব মানে? 30 দিন পরে আমার সাথে দেখা করতে আসলা, আবার এখনই আমার থেকে বিদায় চাচ্ছ? তাহলে কি দরকার ছিল দেখা করা? পরিটি আমাকে বলল, এই কথাগুলো তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আমি তোমার কাছে পরে আসব। আমি আমার বাবা মাকে না বলে তোমার কাছে চলে এসেছি। তারা যদি জানতে পারে বড় অন্যায় হয়ে যাবে। আমি বললাম, তাহলে তোমার কেন আসতে হবে? আমি না হয় এখানে তোমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যেতাম, তারপরও তো নিজেকে সান্ত্বনা দিতাম পরিটি চলে গিয়েছে তার রাজ্যে। পরিটি আমাকে বলে, আমাকে মাফ করে দাও, আমাকে যেতেই হবে। আমি বললাম, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব। সে আমাকে বলে, বলো তোমার কি রিকোয়েস্ট, আমি রাখার চেষ্টা করব। আমি বললাম, আমি তোমার হাজব্যান্ড হিসাবে তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি রাখবা? পরিটি বলে, তুমি বলো, আমি আমার জীবন দিয়ে রাখার চেষ্টা করব। আমি বললাম, তুমি আর 7টা দিন আমার সাথে থেকে যাও, আর 7টা দিন আমার সাথে কাটিয়ে যাও। এই 7টা দিন আমি 7 জনমের ভালোবাসা তোমাকে দিব। এই 7টা দিনে এত পরিমাণ ভালোবাসা দিব যেটা তুমি কখনো কল্পনা করতে পারোনি। এই 7টা দিনের ভালোবাসা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি প্লিজ আর 7টা দিন আমার সাথে থেকে যাও। পরিটি শোনার পর পরিটির চোখ দিয়ে অঝর নয়নে অশ্রুসিক্ত হতে থাকে, অঝর নয়নে পানি ঝরতে থাকে এবং আমাকে বলে, তুমি এ কি রিকোয়েস্ট আমাকে করলা? এটা যে আমার সাধ্যের বাইরে। আমার শত্রুরা, আমার রাজ্যের শত্রুরা চারদিকে ঘোরাফেরা করছে আমার এবং আমার রাজ্যের ক্ষতি করার জন্য। আমি আমার বাবা মাকে কি বলবো? তখন আমি কিছুটা রাগান্বিত হয়ে বলি, কোনো সমস্যা নেই, তুমি এখন যেতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিলাম। পরিটি শুধু কান্না করে এবং নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতেছে না। টানা 1টা মিনিট সে নিচের দিকে তাকিয়ে কান্না করতেছিল। আমিও তার দিকে তাকিয়ে কান্না করতেছিলাম। এভাবেই নীরবতা পালন হতে থাকে আমাদের মাঝে। ঠিক 1 মিনিট পর পরিটি তার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় এবং বলে, ঠিক আছে, আমি তোমার সাথে 7টা দিন কাটাবো। তোমার সাথে আমি 7টা দিন থাকবো। এতে করে যদি আমার জীবন চলে যায়, আমার কোনো আফসোস থাকবে না। তুমি তো আমার স্বামী। আমার স্বামীর কাছে থেকে যদি আমার মৃত্যু হয়, এতে আমার কোনো আফসোস নাই। আমি তোমার সাথে 7টা দিন কাটাতে চাই। কথা শোনার পর আমার আত্মায় যেন পানি আসে। এরপর পরিটি বলে, দাঁড়াও, আমি একটু আসছি। তখন পরিটি তার যে সৈন্য সদস্য আছে পাহারাদার, তাদের কাছে যায়। যাওয়ার পর তাদের সাথে কি যেন কথা বলে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, কেননা তারা তাদের নিজেদের ভাষায় কথা বলতেছিল। এই ভাষাটা না বাংলা, না ইংরেজি, না উর্দু, না ফার্সি। আসলে কি ধরনের ভাষায় কথা বলতেছিল আমি এটা বলতে পারবো না। তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি যেটা বুঝতে পারলাম, পরিটি বলতেছিল, আমি এখানে 7টা দিন থাকতে চাই, তুমি আমার বাবা মাকে বলিও, কোনো সমস্যা নাই, এরা আমাকে নিরাপদে রাখবে। কিন্তু ওই যে পাহারাদারের সর্দার, মানে সেনাপতি, তিনি কিছু একটা বলতেছিল, রিকোয়েস্ট করতেছিল যে আমাকে মাফ করবে, আপনাকে রেখে যদি আমরা চলে যাই এবং আপনার বাবা মাকে যদি বলি, তাহলে আমাদেরকে আস্ত রাখবে না। এক তো অপরাধ করে ফেলছি, আপনার বাবা মাকে না জানিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছি। এরপরে যদি আপনার এই কথাগুলো বলি, তাহলে আমাদের বড় শাস্তি দিবে। তখন পরিটি তাদেরকে বলল, তোমাদের কোনো ক্ষতি হবে না, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না।
তখন ওই যে সেনাপতি তিনি হাত জোর করে পরিটিকে বলতেছিলেন, আপনি প্লিজ আমাদের সাথে চলেন, পরবর্তীতে আপনি আইসেন। কিন্তু পরিটি খুবই রাগান্বিত অবস্থায় উচ্চস্বরে কথা যখন বলে তখন সেনাপতি ছোট হয়ে যায়, তখন তিনি আর কোনো কথা বলেন না। তারপর পরিটি দেখি কাগজে কিছু একটা লেখার পর দিয়ে দেয় এবং সেই ঘোড়াগুলোর আকৃতিতে থাকা সেই চেনগুলো চলে যায়। আমি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি লিখেছিলা। সে আমাকে বলছিল আমি সেখানে লিখেছিলাম যে আমি যাদের কাছে আছি খুবই নিরাপদে আছি এবং আমি তোমাদের না বলে আমি তাদের সাথে দেখা করতে আসি, আসার পর দেখি তারা খুবই বিপদে আছে। আমাকে না দেখার ফলে তারা খুবই মর্মাহত। আমার মনে হয়েছে এই মুহূর্তে তাদের পাশে আমার থাকা দরকার। আজ তো আমি থাকতাম না যদি তারা আমাকে উদ্ধার না করতো। কাজে বাবা তুমি রাগ করো না প্লিজ, আমি 2-1 দিন এখানে কাটিয়েই আবার আমাদের রাজ্যে আমি ফিরে যাব। তো যাই হোক, এটা বলার পর পরিটি আমাকে বলে তুমি আমাকে মাফ করে দিও স্বামী। আমি বললাম আরে না, কিসের মাপ, তুমি যা করেছো ভালোর জন্য করছো। আমাদের পাশেই ছিল একটা ডেঙ্গি নৌকা, কোনো একজন বেঁধে রেখে চলে গিয়েছে। আমরা 7-5 না ভেবে ডেঙ্গি নৌকার উপর উঠি, বইটা নিয়ে বাইতে বাইতে আমি নদীর মাঝখানে আসি। নদীর মাঝখানে আসার পর নৌকাটি ঠেকাই, পরিটি আমার কাছে আসে। আমি পরিটির কোলে মাথা রেখে গল্প করতে শুরু করি। গল্প বলতে আমি অঝর নয়নে কান্না করতে শুরু করি। আমি বলি তুমি তো 7 দিন পর আমাকে ছেড়ে চলে যাবা, 7 দিন পর আমার কি হবে? তুমি কি আমার সাথে সারাটা জীবন থাকতে পারবা না? তুমি 7 দিন পর চলে যাবা, আমার কি হবে? এগুলো কথাবার্তা বলতেছিলাম আর কাঁদতেছিলাম। আর পরিটি তার হাত দিয়ে আমার মাথাটা নেড়ে দিচ্ছিল, আমার চোখের পানি মুছে দিচ্ছিল। আমাকে বলল তুমি যদি কান্না করতে থাকো তাহলে আমি এখন চলে যাব। আমি তোমার সাথে 7টা দিন আছি, এই 7টা দিন তো আমরা এনজয় করব, তাই না? তুমি এখন কান্না করতেছো কেন? আর পরবর্তীতে কি হয় সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। এই 7টা দিন আমরা আগের মতো কি ভালোবাসতে পারি না? পরিটি আমার জন্য কিছু গিফট এনেছিল, বিভিন্ন ফলমূল এনেছিল। তো আমি যখন শুয়েছিলাম পরিটির কোলে, পরিটি সে সকল ফলমূল আমাকে তুলে তুলে খাওয়াচ্ছিল, আমি খাচ্ছিলাম আর তার কোলের উপর মাথা রেখেছিলাম। আর যে জিনিসটা আপনাদেরকে আগেও বলেছি, আমার বউটির শরীর থেকে ওই পরিটির শরীর থেকে একটা সুগন্ধি বের হয়, যেই সুগন্ধি আসলে পৃথিবীর কোনো সুগন্ধির সাথে তুলনা চলে না। এই সুগন্ধিটি যার নাকে যাবে সেই বুঝতে পারবে এই সুগন্ধিটা কতটা মিষ্টি, কতটা ভালো লাগে। আমি সেটাই নিচ্ছিলাম আর তার কোলের উপর মাথা রেখে শুয়েছিলাম আর বিভিন্ন গল্প করতেছিলাম। একটা সময় পরিটি বলে আমরা কি সারা রাত এখানে কাটিয়ে দেব? তুমি কি বাড়িতে যাবা না? আব্বা আম্মা কেমন আছে? কিছুই তো বললা না। তখন আমি পরিটির কোল থেকে উঠে যাই এবং ঘড়ি দেখি রাত 2টা। আমি বলি এই অনেক রাত হয়ে গিয়েছে, মা বোধহয় চিন্তা করতেছে আমাদের এখন ফেরা উচিত। পরিটি তখন বলে হ্যাঁ তাড়াতাড়ি চলো, মা বোধহয় চিন্তা করতেছে তোমার জন্য। তখন আমি নৌকার বইটাটা নেই এবং নৌকার কিনারার উপর বসি আর পরিটি আমার কোলের উপর মাথা রেখে সে তখন শুয়ে পড়ে। পরিটির পা ছিল নৌকার সামনের দিকে, মাথাটা ছিল আমার কোলের উপর এবং আমি একজন প্রফেশনাল মাঝির মতো বইটা নিয়ে নৌকা বাইতে শুরু করি আর হালকা গান গাইতে শুরু করি। এভাবেই মনের আনন্দে বইটা বাইতে বাইতে জ্যোৎস্না রাতে নৌকা বইতে বইতে একটা সময় আমাদের বাড়ির নিচে আসি। নিচে আসার পর পরিটি আমাকে বলে উঠি, আমার তো আবার অন্য একটা রূপ ধারণ করতে হবে, নাটক করতে হবে বিড়াল আকৃতি। আমি বললাম হ্যাঁ তুমি তো আমার পরিবউ, তুমি এটা করবা না, তোমার তো এটা দায়িত্ব। তখন সেই পরিটি সঙ্গে সঙ্গে বিড়াল আকৃতি ধারণ করে। আমি অবাক হয়ে যাই এটা দেখার পর যখন দেখতে পারি তার শরীর দিয়ে আলোর বিচ্ছরণ চলতেছে আর বিড়ালটা দেখতে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগতেছিল। কেননা আমাদের বাড়িতে থাকা অবস্থায় সে তো এতটা আদর যত্নে ছিল না, সে তার রাজ্যে 1 মাস কাটিয়ে এসেছে, যার ফলে বিড়াল আকৃতিতে তাকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমি নৌকাটা গাছের সাথে বেঁধে রাখি আর নৌকাটা যেহেতু আর একজনের, কিন্তু যার নৌকা সে আমার পরিচিত, এই ভেবে নৌকাটা গাছের সাথে বেঁধে আমার নৌকার সাথে বিড়ালটাকে আমার কোলে নিয়ে গান গাইতে গাইতে বাড়ির দিকে যাই। যাওয়ার পর দেখি আমার দরজা দিয়ে হালকা মৃদু আলো বাইরে আসতেছে। আমি তখন বুঝতে পারলাম আমার দরজাটা রাত 2টার দিকেও খোলা। আমি বুঝতে পারলাম মা হয়তোবা জেগে আছে। আমি আস্তে করে দরজাটা ধাক্কা দিলাম, খুললাম। খোলার পর দেখি মা ঘুম ঘুম চোখে চেয়ারের উপর বসে আছে আর টেবিলের উপর ভাত সাজিয়ে রেখেছে। আমাকে দেখা মাত্রই মা চেয়ার থেকে লাফিয়ে ওঠে, বলে এটা তোর আক্কেল জ্ঞান? রাত বাজে কত দেখছিস? তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস কেন রে বাবা? আমার কি অপরাধ? তুই এত রাতে আসলি, আমি তোর জন্য না খেয়ে আসি, আমার কি ঘুম নাই? তুই এত রাতে আসলি কেন? কি করলি? আমার কোলে যে বিড়াল এটা মা লক্ষ্য করে নাই, আমি চুপ করেই ছিলাম। কিছুক্ষণ পর মা বলল কিরে বিড়ালটা তুই কই পাইলি? মা খুশিতে আত্মহারা, কেননা মা ও বিড়ালটাকে অসম্ভব রকমের ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, যে 30টা দিন আমি বিড়ালটার জন্য
জীবনকে তছনছ করে দিচ্ছিলাম, সেই বিড়ালটা যখন পাওয়া গেছে এর মানে মা কতটা খুশি হবে আপনি ভাবতে পারছেন? মা এতটা খুশি এবং বলতেছিল, কিরে বিড়ালটা তো পাইলি, কই পাইলি? তখন আমি মাকে বললাম, মা আমি ওই যে নদীর পাড়ে বসেছিলাম, তো ডান দিকে তাকিয়ে দেখি বিড়ালটা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আসতেছিল। তারপর আমার কাছে আসে এবং আমার কোলের উপর বসে। তারপর নদীর পাড়ে আমি কিছু সময় বসেছিলাম, কখন যে 2টা বেজে গেছে আমি জানি না। তখন মা বলল, দেখছিস আমার ধারণা ঠিক। আমি বললাম, কি ধারণা মা? তখন মা বলল, তোর মামার সমুদ্রের বাড়িতে গেছিলাম তোর বিয়ের জন্য না, সেদিন তো অনেক মানুষ ছিল। তখন আমার বিশ্বাস কেউ একজনের বিড়ালটা চুরি করে নিয়ে যায়। আর যেহেতু বিড়ালটা সন্ধ্যার পর আমাদের কাছে ফিরে আসে, এর মানে হলো সে বিড়ালটা তাদেরকে ফাঁকি দিয়ে আমাদের কাছে চলে আসে। দেখছিস বিড়ালটা আমাদেরকে কত ভালোবাসে। তখন আমি বললাম, মা এত খুশি হইও না। মানে আমি আমার পরিটাকে ইঙ্গিত করে এক বুক অভিমান নিয়ে বলতেছিলাম, মা এতটা খুশি হইও না, যে পর সে পরই থাকে, হয়তো আজ এসেছে 7 দিন পর আবারও চলে যাবে, পর তো কখনো আপন হয় না। মা পরিটির চোখের দিকে তাকিয়ে দেখি পরিটির চোখের মধ্যে অশ্রু চলে এসেছে আমার কথায়। মানে বিড়ালটি কান্না করতেছে, এটা আমি বুঝতে পারি, মা বুঝতে পারি না। তখন আমি বলি, মা আমি আসতেছি, হাত মুখ দিয়ে ভাত খাই। এরপর বিড়ালটা বিছানায় রেখে হাত মুখ ধুই। তারপর বিড়ালটা আসে, আমার সাথেও আসে। আমি মেঝেতে বসে ভাত খাওয়ার প্রস্তুতি নেই, বিড়ালটিও আমার কোলের উপর আসে। এসে সে ঘুমিয়ে পড়ে। এই প্রথম সে আমার কোলের উপর এসে ঘুমিয়ে পড়ে। কেননা এর আগে যতবারই আমি ভাত খেয়েছি সে আমার আশেপাশে বসে থেকে আমার সাথে খেলা করতো, সে কখনো ঘুমাইতো না। সে এতটাই ক্লান্ত যে আমি ভাত খাচ্ছিলাম এবং সে আমার কোলের উপর এসে ঘুমিয়ে যায়। আমি বুঝতে পারি গত 30 দিন তার কখনো ঘুম হয় নাই। সে সবসময় আমার চিন্তাই করতেছিল, আমি বুঝতে পারছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলাম তার ঘুমটা কিছুটা ভেঙে যায়। তারপর আমি তাকে আমার বিছানায় রাখার পর আমার দরজাটা লাগিয়ে দিই। যখন আমি আমার দরজাটা লাগিয়ে দিই, পরিটি আবারও মানুষ আকৃতিতে আসে এবং পরিটি আমাকে বলে, তুমি আমাকে তখন এইভাবে কথা বললা কেন? ওই যে আমি মাকে বলছিলাম যে পর কখনো আপন হয় না। সে আমাকে বললো, আমি তোমার স্ত্রী, আমি তোমার পর হলাম? আর আমি যদি তোমার পরেই হইতাম আমি কি তোমার কাছে আসতাম? তখন আমি বললাম, আরে পাগলি, আমি তো এটা ইয়ার্কি করে বলছি, তোমাকে রাগানোর জন্য। কতদিন হলো তোমার সাথে রাগ করি না, তোমাকে রাগাই না, এই জন্য। যাক, পরিটিকে ম্যানেজ করি। তারপর আমি পরিটিকে হাত ধরে বলি, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? সত্যি চলে যাবা 7 দিন পর? সে আমাকে বলে যে কোনো উপায় নাই, যেতেই হবে। আমি বলি, আচ্ছা তুমি তো আমাকে ছেড়ে 7 দিন পর চলে যাবা, সেই সময়টা কি কখন থেকে শুরু হয়েছে? তখন পরিটি আমাকে বলে, তোমার সাথে যখন দেখা হইলো তখন থেকে আমাদের সময়টা শুরু হয়েছে। তখন আমি পরিটিকে বললাম, না প্লিজ তুমি এটা করবা না। তুমি আগামীকাল সকাল থেকে টাইমটা শুরু করো। আগামীকাল মাসের 1 তারিখ, আমি চাই তুমি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত থেকে যাও আমার সাথে, তাহলে আমার জন্য ভালো হবে। এই যে সময়টা আমরা এত সময় অতিক্রম করলাম, এটা প্লিজ বাদ দাও, এই সময়টা এক্সট্রা টাইম বাদ দাও, প্লিজ বাদ দাও। তখন পরিটি আমাকে বলল, আরে পাগল, ঠিক আছে যাও, বাদ দিয়ে দিলাম। তাহলে আগামীকাল সকাল 9টা থেকে আমাদের টাইমটা শুরু হবে। এরপর 7 দিন পর আমি তোমাকে ছেড়ে চলে যাব। এই কথা বলতেছিল আর পরিটির চোখ দিয়ে পানি চড়তেছিল। আমি পরিটিকে হাসানোর চেষ্টা করি, আমার মনের ভিতর খুবই কষ্ট, কিন্তু আমি সেটা বুঝতে দিচ্ছিলাম না। কিন্তু তারপরও পরিটি কেন যেন কান্না করতেছিল এবং আমি পরিটিকে বোঝানোর চেষ্টা করি, আরে 7টা দিন তো 7 জন্মের মতো আমার কাছে, 7 জন্মের ভালোবাসা আমি তোমাকে 7 দিনেই দিয়ে দিব। এরপর আমরা একে অপরকে ধরে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই, যেহেতু আমরা দুজনে অনেক ক্লান্ত ছিলাম। বন্ধুরা, এরপর থেকে 1 থেকে 7টা দিন আমরা কাটাই। এই 7 দিনের মধ্যে আমাদের সাথে হাসি দুঃখ সকল ঘটনাই আমার সাথে ঘটে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে যায়, আমাদের পরির সাথে ঘটে যায়, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তাহলে চলুন প্রথম দিনের ঘটনা শেয়ার করি। 7 দিনের প্রথম দিন আজকে মাসেরও 1 তারিখ। তো ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই আমি বিড়ালটাকে নিয়ে বাইরে যাই এবং আমরা রোদ্রে বসেছিলাম। আমাদের দুজনেই অনেক ঠান্ডা লেগেছিল, যেহেতু অনেক রাত পর্যন্ত আমরা নদীতে বসেছিলাম, যার কারণে আমাদের কিছুটা ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমাদের পরিবারে সেই 1 মাস আগের ভালোবাসা ফিরে আসে। আমার বাবা মার এবং আমার পরিটার হাসি খুশিতে বাড়িটি যেন আবারও প্রাণ ফিরে পায়, যেন বাড়িটি নতুনভাবে নতুন রূপে সেজেছে। এ যেন একটা নতুন জীবন ফিরে পাওয়া আমাদের। আমার মা খুবই হাসি খুশি, মনের আনন্দতে রান্না করতেছে। কতদিন ভালো মন্দ রান্না করা হয় না, কেনই বা রান্না করবে? আমি তো ঠিকমতো খাচ্ছিলাম না, একবেলাও ঠিকমতো খাচ্ছিলাম না। আজকে দেখি আমার মা মাংস রান্না করতেছে, মানে মুরগির মাংস। আমিও অনেকদিন হলো ভালো খাবার খাই না। আমি বলতেছিলাম, মা কখন খাবার হবে বলো তো, আমার তো ক্ষুধা লেগে গিয়েছে। তখন মা বলে, 30 দিন তোমাকে সেদে সেদে খাওয়ানো যায় নাই, আজকে তুমি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো, দাঁড়াও আর কিছুটা সময় লাগবে। যাই হোক, আমি বিড়ালটার সাথে খেলা করতেছিলাম। বিড়ালটা একবার আমাকে খামচি দেয়,
আরেকবার মার পরিহিত শাড়ির আঁচল ধরে টান দেয়। এভাবে খেলা করতেছিল। তো যাই হোক, প্রথম দিনটা আমরা খুবই আনন্দ কাটাই, সেই আগের মতো কাটাই, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। তো প্রথম দিনে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি। তবে আমার পরিবউটা বিড়াল আকৃতিতে আছে, এটা আমার ভালো লাগে না। আর বিড়াল আকৃতিতে কেনই বা থাকবে না? পাশের রুমেই আমার বাবা মা থাকে, তারপর বাড়িতে বাবা মা। তো এই মতো অবস্থায় সে তো আসল রূপে আসতে পারবে না। কাজেই পরীটি তার আসল রূপে আসতে হলে অবশ্যই রাত্রেবেলা নদীর মধ্যে সে নৌকোর উপরে আসতে হবে। হ্যাঁ, রুমের মধ্যে সে তার আসল রূপে আসে, কিন্তু আমি তো তার সাথে সেভাবে কথা বলতে পারি না, কেননা পাশের রুমেই আমার বাবা মা থাকে। জাস্ট শুধুমাত্র তাকে দেখতে পারি, তাকে ধরতে পারি, ওইভাবে জোরে জোরে কথা বলা যায় না। কাজেই আমি চাচ্ছিলাম কখন রাত হয়, তারপর আমি পরীটাকে নিয়ে নদীর মাঝখানে যাব, সে তার আসল রূপে আসবে। আর সে তার আসল রূপে আসলেই তো তার শরীর থেকে যে স্মেলটা বের হয়, যেটাতে আমি পাগল হয়ে যাই। এদিকে এই 1 মাসে খুব একটা মাছ টাছ ধরতে আমি যাই নাই, যদিও কিছুদিন আমি মাছ ধরতে গিয়েছিলাম, কেননা বাড়িতে তো ভালো লাগে না, যার কারণে সময় কাটানোর জন্য মাছ টাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু ওই জাল, বড়শি সরঞ্জাম এগুলোর প্রতি আমি কোনো কেয়ারই দেইনি। তো সেগুলো আসলে অনেকটা পেঁয়াজ লেগে যায়। তো দ্বিতীয় দিন আমি বসে বসে উঠানের উপর সেগুলো ঠিক করতেছিলাম, অনেক জায়গায় জাল ছেঁড়া, সেগুলো ঠিক করতেছিলাম, বড়শিগুলো ঠিক করতেছিলাম, একটা আর একটা থেকে সেপারেট করে করে ভালো জায়গায় রাখতেছিলাম। আর বিড়ালটি আমার সাথে খেলা করতেছিল, পিছন থেকে এসে আমাকে খামচে দিচ্ছিল। আমি যখন জালটা ঠিক করতেছিলাম, সে জালটা আরো এলোমেলো করে দিচ্ছিল। তো এভাবে খেলা করতে করতে বিড়ালটা একটা সময় আমার চোখের আড়াল হয়ে যায়। আসলে বিড়ালটা আমার বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিল, কখন যে আমার চোখের আড়াল হয়ে যায় আমি বুঝতেও পারি না। আমি ভাবি ঠিক আছে, বিড়াল তো আশেপাশে আছে, ও দেখতেছে দেখুক, আর আমি আমার কাজ করতে থাকি। মিনিট 10 পর আমি একটা শব্দ শুনতে পাই। শব্দটা এরকম ছিল, দুটো বিড়াল যখন একে অপরের সাথে লড়াই করে, তখন তারা এক ধরনের গংরায়, এক ধরনের সাউন্ড করে, যেটা শুনতে যেরকম ঠিক ওই রকম সাউন্ড শুনতে পাই। এবং মনে হচ্ছিল বিড়ালটা অনেক কষ্ট পাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠি, আমি বলি কি ব্যাপার, এই শব্দ কিসের? আমি ভালোভাবে শুনে দেখি এটা বিড়ালের শব্দ। আমার মনের মধ্যে চান দেয় এটা মনে হয় আমারই বিড়াল। আমি চারদিকে খোঁজা শুরু করি, কোথাও পাই না। অবশেষে নদীর ধারের কাছে যাই, মানে আমাদের বাড়ির ঠিক নিচেই নদীর পার। সেখানে তাকিয়ে দেখি আমার বিড়ালটাকে 4টা কুকুর কামড়াচ্ছে। কুকুরগুলো অনেক লম্বা, আমার দেখে খুবই রাগ হয়। সে 4টা কুকুর আমার বিড়ালটাকে কামড়াচ্ছিল, মানে 3টা কুকুর কামড়াচ্ছিল, আর একটা কুকুর আমার বিড়ালটির পা ধরে পানির দিকে টানতেছিল, মানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল। আমি পাশ থেকে একটা লাঠি নিয়ে এক লাফে বাড়ি থেকে একদম পাড়ের উপর নামি এবং সেই কুকুরগুলোকে আঘাত করতে শুরু করি। তারা আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতেছিল, কিন্তু আমাকে ভয় পাচ্ছিল না। আমি এতটা ক্ষিপ্ত সহকারে তাদেরকে প্রতিহিত করতেছিলাম যে একটা পর্যায়ে তারা আমার সাথে পারে না এবং তারা নদীর উপর ঝাঁপ দেয় এবং নদীর স্বাদ পেয়ে এই পার থেকে ওই পারে যেয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। আমি কান্না করতে করতে সেই বিড়ালটাকে ধরি। বিড়ালটা খুবই অসুস্থ হয়ে সেখানে শুয়ে পড়েছিল। তারপর আমি তাকে বাড়িতে নিয়ে এসে মাকে চিৎকার করে ডাকি, মাকে বলি দেখো আমার বিড়ালটাকে কিছু কুকুর কি করেছে। তখন আমি মাকে বলি, মা তাড়াতাড়ি হালকা কুসুম গরম পানি করো, তাকে গরম স্যাক দিই। তারপর আমি আমার কোলে করে আমার রুমের মধ্যে নিয়ে যাই। তারপর পরিটি মানুষের আকৃতিতে চলে আসে। তখন আমি পরিটাকে বলি, কি ব্যাপার, তুমি আমাকে ছাড়া একা একা কেন নদীর পাড়ে গিয়েছো? তুমি জানো না আমাদের বাড়িতে বন্য কুকুরের অভাব নাই? এরা যে কোনো কিছু করতে পারে। আমাদের বাড়ি থেকে মাঝে মাঝে মুরগি টুরগি ধরে নিয়ে যায়। তুমি কেন একা একা ওখানে গিয়েছো? তখন পরিটি আমাকে বলে, তুমি কি জানো ওরা কারা ছিল? তখন আমি বললাম, কারা আবার, এরা তো কুকুর ছিল। তখন পরিটি আমাকে বলে, না এরা কুকুর না। প্রথম দিন যারা আমাকে আক্রমণ করে, ওই যে দুষ্ট জিন সর্দারের সৈন্য সদস্যগুলো যাদের কথা আমি তোমাকে বলছিলাম, তারা তো জেনে গিয়েছিল আমি তোমাদের বাড়িতে আশ্রয়রত অবস্থায় ছিলাম। এখন হয়তোবা তারা জেনে গিয়েছে আমি তোমাদের বাড়িতে আছি, তাই আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছিল। আমি অবাক হয়ে যাই যে এত বড় ঘটনা আমাদের সাথে ঘটে গেল। আমি পরিটির হাত জড়িয়ে ধরে বলি, তুমি ঠিক আছো? তোমার তো কোনো সমস্যা হয়নি? তখন পরিটি আমাকে বলে, আমি ঠিক আছি, তারা আমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে নাই। একটা পর্যায়ে আমি তাকে বলি, তোমাকে আমি একটা কথা বলি। পরিটি বলে, বলো। তখন আমি বলি, আমি চাই তুমি এখনই তোমাদের রাজ্যে ফিরে যাও। আমি চাই না আমার জন্য তোমার বড় ধরনের কোনো ক্ষতি হোক, যেহেতু তারা জানতে পেরেছে তোমাকে ক্ষতি করার জন্য বারবার তারা চেষ্টা করবে। আমার যতই কষ্ট হোক তুমি তোমার রাজ্যে ফিরে যাও, ওখানেই তুমি বেশি নিরাপদ। তখন পরিটি বলে, আমার জবান এক, আমি যেহেতু তোমাকে বলছি আমি 7 দিন তোমার সাথে কাটাবো, আমার যতটাই হয়ে যাক না কেন 7 দিন আগে আমি তোমাকে ছাড়া যাব না। আর তুমি ভয় পেও না, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি দেখলা না আমি একা তাদের 4 জনের সাথে কিভাবে লড়াই করলাম। আমি বললাম, তুমি যতই লড়াই করো না কেন তারা তো দুষ্ট, যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। আমি চাই না তুমি আমার সাথে এখন থাকো, তুমি চলে যাও, তোমার জন্য এটাই ভালো হবে।
যাই হোক, আমি বলতেছিলাম তুমি চলে যাও, কিন্তু এটা যে আমার শুধুমাত্র মুখের কথাই ছিল পরীটা তো জানতো। যাই হোক, একটা পর্যায়ে আস্তে আস্তে পরীটি সুস্থ হয়ে যায়। আবারও আমাদের মাঝে আগের মতো প্রেম চলতে থাকে। আমরা চুটিয়ে প্রেম করতে থাকি। প্রতিটা দিন আমি গুনতে থাকি। আমার কাছে মনে হয় এই 7টা দিনই আমার জীবন। 7 দিন পরে আমার আর জীবন থাকবে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যখন আমার লাইফ থেকে অতিবাহিত হয়ে যায়, আমার কাছে মনে হয় আমার ওই জীবন থেকে মূল্যবান একটা সময় অতিবাহিত হয়ে চলে গেল। আমি আসলে সবসময় চিন্তিত থাকি। আমার কাছে মনে হচ্ছে 7 দিন পর আমার যে কি হবে। আমি তখন রিয়েলাইজ করতে পারি আসলে আমরা মানুষরা যদি জানতে পারতাম আমাদের শেষ দিন কবে হবে, সেটা যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা কখনোই কেউ পাপ কাজ করতে পারতাম না, কেউ একে অপরের ক্ষতি করতে পারতাম না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে থাকতাম, সৃষ্টিকর্তার প্রার্থনাতে থাকতাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা কেউ আমাদের শেষ দিন কবে সেটা জানি না। যদি জানতে পারতাম তাহলে আমার মতো অবস্থা সবার হইতো। যাই হোক, পরীটা আমাকে এতটা ভালোবাসে এবং এতটা ভালোবাসা দেয়, আমিও পরীটিকে এতটা ভালোবাসা দেই। একটা পর্যায়ে আমি ভুলেই যাই যে 7 দিন পর পরীটি আমাকে ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি আমি ভুলে যাই। আমার জীবনটা একদম স্বাভাবিক হয়ে যায়। এভাবেই চলতেছিল। আমি আর ক্যালেন্ডারেও দেখি না, আমি আর ঘড়িও দেখি না। আমার কাছে মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা পরীটি অশ্রুসিক্ত চোখে আমার রুমের মধ্যে প্রবেশ করে। তার চোখে যে অশ্রু, এটা আসলে আমি তখন লক্ষ্য করতে পারি না, কেননা সন্ধ্যাবেলায় তো আমি অনেকটা গল্পর বই পড়তে পছন্দ করি। আমি বসে বসে গল্পর বই পড়তেছিলাম। তো পরীটি আমার রুমে প্রবেশ করার পর বলে, তুমি কি করো? আমি বললাম, আমি গল্পের বই পড়তেছি। একটু পরে তো আমরা মাছ ধরতে যাব, সময়টা তো কাটাতে হবে। তখন পরীটি আমাকে বলল, তুমি কি জানো আজকে কি বার, আজকে কয় তারিখ? আমি বললাম, কি বার কয় তারিখ, এগুলো দেখে আমার লাভ আছে? তখন পরীটি বলল, আজকে 7 তারিখ। যখন পরীটি আমাকে বলল আজকে 7 তারিখ, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই পরীর দেওয়ার রিকোয়ারমেন্ট, 7 দিন পরে আমাকে ছেড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে গল্পের বইটা টেবিলের উপর পড়ে যায়। টেবিল থেকে গল্পের বইটা পড়ে যায় মেঝেতে। আমি যেন বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে দাঁড়িয়ে পড়ি এবং দৌড়ে আমি ক্যালেন্ডারের কাছে যাই। যাওয়ার পর দেখি, হ্যাঁ, আজকে 7 তারিখ। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। আমি তখন কান্না করতে থাকি এবং বলি, এত তাড়াতাড়ি সময় চলে গেল, আমার তো মনেই ছিল না তুমি 7 দিন পরে চলে যাবা, আর সে সময়টা এখনই চলে আসলো। তখন পরীটি আমাকে বলে, তুমি কান্না করো না প্লিজ, দেখো এখন 7টা বাজে। আজকে 9টার দিকে আমার চলে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আজকে সকাল 9টার দিকে 7 দিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু আমি দেখি তুমি কেন যেন সেই জিনিসটা ভুলেই গিয়েছো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। 7 দিনের কথা তুমি ভুলে গিয়েছো। মনের আনন্দে দিনগুলো কাটাচ্ছিলা, সময়গুলো কাটাচ্ছিলা। আমি চাচ্ছিলাম না তোমাকে বলার জন্য, কিন্তু না বলে তো উপায় নাই, আমাকে তো যেতেই হবে। আমাদের দুজনের ভালোর জন্য হলেও আমাদেরকে যেতে হবে। আমি সারাদিন তোমাকে কিছু বলি নাই। আমি সিদ্ধান্ত নেই, ঠিক আছে, রাত 12টার দিকে আমি তোমার থেকে বিদায় নেব। এর জন্যই তোমাকে বলা। পরীটি খুবই কান্না করতেছিল। আমি দেখলাম আমিও যদি এখনো কান্না করতে থাকি, পরীটি তো আরও ভেঙে পড়বে। তো আমি আমার কান্না থামিয়ে আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই। এই 7 দিনে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, এটা নিয়ে বিশ্বাস করো আমি 7টা জন্ম কাটিয়ে দিতে পারবো। আমার বিশ্বাস, আমিও তোমাকে যে ভালোবাসা দিয়েছি, এটা নিয়ে তুমি তোমার 7 জন্ম কাটিয়ে দিতে পারবা। আমাদের মাঝে সকল আশা চাহিদা সবই তো ফিল আপ হইল। নিয়তির কাছে তো আমরা ধরা। তুমি চিন্তা করিও না, আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনের চোখে অশ্রুসিক্ত অবস্থায় থাকতে থাকতে মা পাশের রুম থেকে ডাক দেয়, কই রে, ভাত রেডি, চলে আয়, খেয়ে যা, তুই তো আবার কিছুক্ষণ পর মাছ ধরতে যাবি। তখন আমি মাকে বলি, মা আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তখন পরীটি আমার হাত জোড় করে বলে, তুমি তোমার নিজেকে শেষ করবা না। আমি চলে যাওয়ার আগেই তুমি আবারও আগের মতো শুরু করে দিয়েছো। ঠিক মতো খাবার এখনই বন্ধ করে দিয়েছো। আমি কি করব বলো? আমি তো আমার বাবা মাকে বলে আসি নাই, পাগল। আমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করব। তো তুমি প্লিজ খেয়ে নাও। আমি খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে জোর করে পরীটি নিয়ে যায়। তখন পরীটি বিড়াল আকৃতিরই ছিল, আমার কোলের মধ্যে বসেছিল, আমি ভাত খাচ্ছিলাম। একটা পর্যায়ে খুবই অস্ত্রসিক্ত অবস্থা, আমি প্রিপারেশন নেই পরীটিকে বিদায় জানানোর জন্য, মানে আবারও সেই নদীর পাড়ে নিয়ে যাব, তারপর সে সেখান থেকে চলে যাবে। চলে যাওয়ার আগে বিড়ালটি আমার বাবার কাছে যায়, আমার বাবার কোলের উপর বসে, তারপর আমার মার কাছে আসে, মার কোলে ওঠে। মা বলে, কিরে, বিড়ালটি আজকে এত সবাইকে আদর করে কেন? আমি বললাম, বিড়াল তো আমাদের প্রতি ভালোবাসা, এটা ও বুঝতে পারে, এই জন্যই হয়তো বা ভালোবাসার বহিঃপ্রকাশ এইভাবে করতেছে। তারপর আমি পরীটাকে জোর করে কোলে নেই।
তারপর নৌকায় উঠি, নদীর কিনারা দিয়ে চলতে শুরু করি। যে জায়গায় পরীটি এসেছিল আবারও সেইখানে যাই। যাওয়ার পর বিড়ালটি পরী আকৃতির রূপ ধারণ করে। যার পর দেখি পরীটির যে সৈন্য সদস্যগুলো, পাহারাদারগুলো 15 থেকে 20 জন সেখানে উপস্থিত হাজির। তারপর নৌকা থেকে আমরা দুজন নিচে নামি। এই সময়টা আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়। আমি পরীটাকে বিদায় দিচ্ছি। পরীটাও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আমি পরীটাকে বললাম, তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে? সত্যি চলে যাচ্ছ? তুমি কি আর কখনো আমার কাছে আসবা না? এটাই কি আমার শেষ দেখা? পরীটি বলে, এভাবে বলবা না প্লিজ, আমি আর নিতে পারছি না, তুমি আমার উপর ভরসা রাখো। আমি অশ্রুসিক্ত চোখে শুধু বলতেছিলাম, চলেই যদি যাবা তাহলে কেন আমাকে ভালোবাসলা? কেনই এত আশা ভরসা দিলা? কেনই আমাকে বিয়ে করলা? পরীটি কান্না করতেছিল আর বলতেছিল, এভাবে বলিও না প্লিজ, আর এভাবে বললে আমি আর ঠিক থাকতে পারবো না। আমি বুঝতে পারছিলাম এভাবে কথা বলা আমার ঠিক হয় না। তখন আমি আমার চোখের জল মুছে ফেলি এবং আমি বলি, তাহলে কি এটাই আমাদের শেষ দেখা? তখন পরীটি বলে, আমি বলতে পারছি না, তুমি চিন্তা করিও না, আমি আমার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলবো এবং আমি তাদেরকে বোঝাবো। আসলে তারা কি বলে সেটার উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। এমনও হইতে পারে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারি, আবার এমনও হইতে পারে আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসতে পারি, আবার এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দেখা। আমি জানি না কি হবে, কেমন হবে, জানি না আমার ভাগ্য কোথায় নিয়ে যাবে। তো এই বলে পরীটি আমাকে বিদায় দিয়ে আস্তে আস্তে সে তার সৈন্য সদস্যর কাছে চলে যায়, মানে ঘোড়াগুলোর কাছে চলে যায়। একটা ঘোড়া তার কাছে এগিয়ে আসে এবং মাটিতে বসে পড়ে। তারপর পরীটি ঘোড়ার পিঠে উঠে বসে। তারপর ঘোড়াগুলো চলতে শুরু করে। মাটিতে নয়, ঘোড়াগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, 45 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছিল। যেমনটা একটা বিমান উপরের দিকে উঠতে থাকে তেমনিভাবে ঘোড়াগুলো চলতে থাকে এবং প্রতিটা ঘোড়ায় ডানা ছিল 2টি করে এবং উপরের দিকে চলতেছিল এবং পরীটা শুধু আমার দিকে তাকিয়েছিল। পরীটিও কান্না করতেছিল, আমিও কান্না করতেছিলাম। একটা পর্যায়ে সে আমার চোখের আড়াল হয়ে যায়। আমি চিৎকার করে বলতে থাকি, কেন আমার জীবনে আসলা আর কেনই এভাবে চলে গেলা? বন্ধুরা, পরবর্তীতে পরীটি তার বাবা মার কাছে আমাদের সম্পর্কের কথা বলেছিল কিনা? পরীটি কি তার রাজ্য ছেড়ে একেবারে আমার কাছে চলে এসেছিল? অথবা পরীটি কি আমাকে তাদের রাজ্যে একেবারে নিয়ে গিয়েছিল? নাকি এটাই ছিল পরীটির সাথে আমার জীবনের শেষ দেখা? জানতে হলে বন্ধুরা পরবর্তী পর্ব শুনতে হবে। আপনারা যদি 4 নম্বর পর্ব শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা শর্ত আছে, যদি আজকের ভিডিওতে আপনারা 100টা কমেন্ট করেন এবং 500 জন মানুষ ভিডিওটা লাইক করেন, তাহলে আমি পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর লাইক কমেন্ট পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।